আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 36 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,619 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,710 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,540 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনা সংক্রমণে দেশের যে স্থান ঝুঁকিপূর্ণ বা হার্মফুল সেখানে লকডাউন দেওয়ার জন্য মাঠ প্রশাসনকে দেয়া হলো বিশেষ নির্দেশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। এর আগে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বৃদ্ধিতে সীমান্তবর্তী 7টি জেলাকে লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদে এই সুপারিশ পাঠানো হয় বলে গণমাধ্যমকে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। জেলাগুলো হলো নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা। চাঁপাইনবাবগঞ্জে আরও 7 দিনের জন্য বাড়ানো হলো বিশেষ লকডাউন। সোমবার বেলা 12টার দিকে জেলা পরিষদ প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এ ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জানান, এই জেলায় দিন দিন করোনার সংক্রমণের হার বাড়ছে। গেল 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে করোনা নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে 57%। এদিকে 7 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে জেলার মানুষের মাঝে। সর্বশেষ শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে 107 জনের শরীরে করোনা শনাক্ত হয় বলে জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। আপনারা জানেন যে জেলা করোনা প্রতিরোধ কমিটি এই নামে একটা আমাদের সরকারিভাবে অ্যাসাইন করা একটা কমিটি আছে, তার যার সভাপতি হচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমি হচ্ছি সদস্য সচিব। তো আমি কালকে মিটিংয়ে উপস্থাপন করব, তারপর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই ইমপ্লিমেন্ট হবে। বাগেরহাটের মোংলা বন্দর এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার সকাল থেকে 8 দিনের কঠোর লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এদিকে লকডাউনের প্রথম দিনে জরুরি সেবা ছাড়া সকল ধরনের দোকানপাট ছিল বন্ধ। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গণপরিবহন। লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা যৌক্তিক বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মাদকদ্রব্য দিবস উপলক্ষে মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর অরূপ চৌধুরী। যখন এটি একটি প্রকল্প হিসাবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন সেটি নির্বাচন কমিশনের হাতে ছিল, যেটা ছিল যৌক্তিক। যখন এটি ভোটার তালিকা নয়, এখন ন্যাশনাল আইডি কার্ড করা হচ্ছে, তখন এটি আসলে সরকারের হাতে বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতে থাকায় যুক্তিযুক্ত। পৃথিবীর সব দেশেই তা। চীন থেকে করোনা ভাইরাসের যে 1.5 কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশিয়া থেকেও টিকা প্রাপ্তির বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর বনানীর রামতলিতে সড়কের পাশে হাত পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করল বনানী থানা পুলিশ। রোববার রাত 10টায় পথচারীরা একটি ড্রামের মধ্যে থাকা তোষকে মোড়ানো লাশ দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে অজ্ঞাত একটি হত্যা মামলা করার কথা রয়েছে বলে জানায় বনানী থানা পুলিশ। দেশে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে
2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ও মঙ্গলবার 2 দিনব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আরিফুর রহমান অপু জানান, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেও মেলেনি কোনো প্রতিকার। সকল প্রতিবন্ধী বিদ্যালয় আজকে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, তাই প্রত্যেকটি প্রতিবন্ধী বিদ্যালয়কে অতি দ্রুত স্বীকৃতি এবং এমপিওর আওতায় নিয়ে এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দান করবেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বগুড়ার শেরপুরের আশগ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় উদ্ধার করা হয় 1 কেজি 500 গ্রাম গাঁজা। আটক করা হয় 3 মাদক ব্যবসায়ীকে। পরে আটককৃতদের শেরপুর থানায় হস্তান্তর করা হয় বলে এক প্রেস ব্রিফিংয়ে জানায় র্যাব 12। আটককৃতরা জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানানো হয়। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফেরা 11 বাংলাদেশির 14 দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলো রোববার। সোমবার সকালে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বিদায় জানায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গেল 17 মে ভারতে আটকা পড়া এসব বাংলাদেশিরা দেশে প্রবেশ করেন। এ পর্যন্ত ভারত থেকে দেশে ফিরলেন 7 শতাধিক বাংলাদেশি, যাদের সবাইকে পর্যায়ক্রমে কোয়ারেন্টাইন শেষে বাড়িতে পাঠানো হবে বলে জানান জেলা সিভিল সার্জন। কক্সবাজার সমুদ্র সৈকতে করোনা ভাইরাসের বিস্তার রোধে চলছে নিষেধাজ্ঞা। নেই পর্যটকদের পদচারণা, বন্ধ রয়েছে ঘোড়া দিয়ে জীবিকা নির্বাহকারীদের আয়ের পথ। অর্থাভাবে মিলছে না ঘোড়ার খাবার, আর খাদ্যভাবে মৃত্যু হয় 6টি ঘোড়ার। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ বিষয়ে তৎপর তারা। কক্সবাজার থেকে ইস্তেফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউর সংক্রমণ ঠেকাতে গেল 1 এপ্রিল থেকে সৈকতে পর্যটক ভ্রমণের ওপর প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নিষেধাজ্ঞা। এরপর থেকে সমুদ্র সৈকত জুড়ে চলছে শুনশান নীরবতা। পর্যটকদের বিনোদনের জন্য ঘোড়া নিয়ে যারা জীবিকা নির্বাহ করতেন তাদের চলছে দুর্দিন। কক্সবাজার জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী কক্সবাজার জেলার মধ্যে 106টি ঘোড়া রয়েছে। এর মধ্যে 55টি ঘোড়া সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনের জন্য ব্যবহার করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন 6টি ঘোড়া মারা যায়। আর ঘোড়ার মালিকরা বলছেন, একটি ঘোড়ার পেছনে প্রতিদিন তাদের 300 টাকা করে খরচ হয়। লকডাউনের কারণে ঘোড়ার খাবার জোগাড় করতে পারছেন না তারা। আতি দুয়া ঘোড়া আছে, ঘর বিছে ডেলি 300 টাকা করে হয়। এখন লকডাউনের কারণে আর 20 কিলো না, আর এখন ঘোড়ার খাবারও দিনে পারির, এখন আর বেশি কষ্ট। আগে আমরা 400 টাকা বেতন পাতাম, এখন লকডাউনের কারণে আমরা 50 টাকা বেতন পাই না। তো ঘোড়া যদি সারি দিলে মনে করেন মহিলা আবর্জনা খাই, মিসপাড়া খাই, ঘোড়া মরা যা। খাবার জোগাড় করতে না পারায় কিছু ঘোড়াকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের ঘোড়াও মারা যাচ্ছে বলে জানালেন ঘোড়ার এ মালিক। এরপর আমি খাবার না দিতে পেরে ঘোড়াগুলি রাস্তাতে ছেড়ে দিছি, অন্যদের ঘোড়া মারা যাচ্ছে। আমার 5টা ছেলে ছিল কর্মচারী, এদের বেতন না দিতে পেরে অনেক কষ্টে আছি। এদিকে কারো পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা পাননি বলে জানালেন ঘোড়া মালিক সমিতির এ নেত্রী। 8-10 মানুষ নিয়ে সব জায়গা যায়, 65 জন ঘোড়ার মালিকর নিয়ে আমি সব জায়গায় দিয়ে দিছি। কোনো জায়গা থেকে আমরা আজও কিচ্ছু পাই নাই। অন্যদিকে বোটানিক সার্জনকে প্রধান করে একটা তদন্ত টিম গঠন করার কথা জানালেন এ কর্মকর্তা। যদি কেউ কোনো ধরনের সহযোগিতা, বিশেষ করে চিকিৎসা সহযোগিতার জন্য আসে, আমরা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিচ্ছি এবং আমার ভেটেরিনারি সার্জনকে প্রদান করে আমি একটা তদন্ত টিম গঠন করে দিয়েছি। পর্যন্ত কয়েকটি ঘোড়া মারা গেছে সেটা খতিয়ে দেখা যাবে। সমুদ্র সৈকতের পুরনো ঐতিহ্যের প্রতীক ঘোড়া খাদ্য সংকটে পড়ে এখন তা হুমকির মুখে। ঘোড়ার জীবন বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আসতে হবে এগিয়ে, তা না হলে করোনার অন্ধকার কেটে আলোকিত সৈকতে ঘোড়ার বিনোদন থেকে বঞ্চিত হবে পর্যটকরা, এমনটাই মনে করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সাইনবোর্ডে যাওয়ার পথে অটোরিকশার মধ্যেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক দম্পতি। এক পর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে স্বামীকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয় স্ত্রী। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামীর। এতে ঘটনাস্থল থেকে স্ত্রী পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে জানান ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। সোমবার দুপুরে টাঙ্গাইলের পৌর এলাকার সিএনবি সড়ক থেকে পলিথিনে মোড়ানো
এক নবজাতকের লাশ উদ্ধার করল টাঙ্গাইল সদর থানা পুলিশ। স্থানীয় এক পথচারী শিশুটিকে দেখতে পেয়ে 999-এ ফোন দিলে পুলিশ এসে নবজাতকটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার এএসআই আব্দুল ওয়াহাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।